হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। ভিয়েতনাম ট্রাভেল সিরিজ থেকে আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি হানয়ের একটা কমপ্লিট ব্লগ। আজকে তোমাদেরকে এই হানয় সিটিটা ঘুরে দেখাবো, আর আমরা কি করেছি হানয়তে সেগুলো সব কিছু এই ব্লগে থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিয়েতনাম প্ল্যান করলে আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য খুব ইউজফুল হবে। আমরা এখন রয়েছি হানয় রেলওয়ে স্টেশনে। আমরা দানাং থেকে ট্রেনে উঠেছিলাম, তার আগেই একটা ব্লগ আমার চ্যানেলে রয়েছে। তো দানাং থেকে এই হানয়ের জার্নিটা কীরকম ছিল ট্রেনে, সেটা যারা চেক করতে চাইছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, তোমরা সেই ভিডিওটা চেক করে নিও। আর এখান থেকে এখন আমরা গ্র্যাব ট্যাক্সি বুক করে নিয়েছি, যেটা এখন আমাদেরকে ওল্ড টাউনেই আমাদের হোটেল, একদম হ্যাপেনিং একটা এরিয়ার মাঝখানেই। আর এখন আমরা ট্যাক্সিও পেয়ে গেছি। এখানে একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, ট্যাক্সিগুলো কিন্তু সব সময় একদম অন টাইমে আসে, আমাদের ইন্ডিয়ার মতো একদমই নয়, না কোনো রকম ঝিকঝিক করে, ক্যান্সেল করে, কোনো রকম প্রবলেম নেই। আর গাড়ির কন্ডিশন তো অসম্ভব ভালো থাকে, যেই যা ট্যাক্সি আমরা যতবার বুক করেছি প্রত্যেকবারই খুবই ভালো ভালো ভেহিকল পেয়েছি। আর ভাড়াটা কিন্তু বেশ রিজনেবল, ইকোনমিক্যাল। কাজেই ভিয়েতনাম আসলে চোখ বুঝে তোমরা এই গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, আর গ্র্যাব দিয়ে তোমরা সমস্ত রকম বুকিং করে নেবে, ইভেন ফুড ডেলিভারিও করে। এটা খুবই কনভিনিয়েন্ট একটা সাউথ ইস্ট এশিয়ার জন্য একটা অ্যাপ, যেটা খুব হেল্পফুল হবে। আর এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে টাউনটা পুরো ঘুরে দেখব। আর এই রাস্তাগুলো দেখো, সরু সরু এরকম একটা সুন্দর সাজানো একটা টাউন, বেশ একটা ওল্ড টাউন যেরকম ফিল হয় সেরকম। আর হানয়তে কিন্তু প্রচুর শপিংয়ের অপশন, প্রচুর স্পা, রেস্টুরেন্ট, ক্যাফে সব কিছু রয়েছে। আমাদের এখানে চেকলিস্টে 2টো ক্যাফে আছে যেগুলো আমরা যাব, একটা লাঞ্চে আর একটা কফি খাওয়ার জন্য। সেই সমস্ত কিছুই ব্লগে থাকছে, তাই ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো। মাত্র 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি একদম প্রাইম লোকেশন, যেখানে আমাদের হোটেলটা সিচুয়েটেড। এখান থেকে এই লোকেশনটা বুক করার, এই হোটেলটা বুক করার এটাই রিজন, যেখান থেকে সব কিছু ওয়াকিং ডিস্টেন্সে পাবো। আমাদের আজকের হোটেলের নাম হচ্ছে লা ক্যাস্টেলা হোটেল। এটা হোটেলটা একদম ছোট, কিন্তু রুমগুলো তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর। আর পাশে মার্কেট এরিয়াটা কিছুক্ষণ বাদেই তোমাদেরকে ঘুরে দেখাবো। বুঝতেই পারছো এখানে স্পা, রেস্টুরেন্ট, মানি এক্সচেঞ্জ, সিম কার্ড সব কিছু একদম হাতের কাছে। প্রচুর ক্যাফেজ রয়েছে, শপিংয়ের প্রচুর অপশনস রয়েছে। তো তাই জন্য মেনলি আমরা এই হোটেলটা বুক করেছি। আর কিছুক্ষণের মধ্যেই এখানে এখন চেক ইন দিয়ে দেবে। আমরা মোটামুটি চেক ইন টাইমের কাছাকাছি এসে পৌঁছেছি, তাই আশা করি খুব একটা দেরি হবে না। Early check-in, one room first at 12:30. 15 minutes left. And another room maybe 1 p.m. Is okay? That's okay. No problem. Thank you. ধরবে কি? থ্যাংক ইউ। হোটেলের স্ট্যান্ডার্ড চেক ইন টাইম 2টো, আমরা 12:30 নাগাদ পৌঁছে গেছি, তাই একটা রুম এখন আমাদেরকে অ্যালোকেট করে দিয়েছে। এইটা আমাদের রুম, স্ট্যান্ডার্ড রুম, এটাতে কোনো ভিউ নেই। আর কিন্তু রুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, ডিসেন্ট। একটা কুইন সাইজ বেড রয়েছে এখানে,
টেবিলস রয়েছে, আর তার সাথে রুমের ডেকরটাও কিন্তু বেশ সুন্দর। আর ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো আর ডিসেন্ট সাইজের। এরকম একটা শাওয়ার এরিয়া দিয়ে পুরো সেপারেট করা রয়েছে ওয়েট আর ড্রাই এরিয়া। আর এই রকমই সিমিলার, এর থেকে আরেকটু বেটার ফ্যামিলি রুম আরও ওটাতে ভিউ রয়েছে, যেটা দাদামণিদের রুম, সেটা দেবে বলেছে হচ্ছে 1টার সময়। তো এই রুমটাতে আমরা কিছুক্ষণ থাকলাম, আর তারপরে কিছুক্ষণের মধ্যেই ওই রুমটা দিয়ে দিয়েছে। 1টা অবধিও ইভেন আমাদেরকে ওয়েট করতে হয়নি। খুবই ভালো সার্ভিস। হোটেলটা ছোট হতে পারে, বাট সার্ভিস কিন্তু অসাধারণ ছিল। চলো এবার তাহলে ফ্যামিলি রুমটারও তোমাদেরকে একটা ট্যুর করিয়ে দিই। তো এইটা হচ্ছে ফ্যামিলি রুম। রুমটা দেখতেই পাচ্ছ স্ট্যান্ডার্ড রুম থেকে অনেকটাই বড়। এখানে একটা কুইন সাইজের বেডের সাথে আরেকটা সিঙ্গেল বেডও রয়েছে। আর এইটা হচ্ছে রুমের পুরো সাইজটা। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে আর লকার, সেফ, এগুলো তো মোটামুটি এখন সব স্ট্যান্ডার্ড হোটেলেই থাকে 3 স্টার। এইটা হচ্ছে রুমটা আমাদের থেকে বড়। আর এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যামিলি রুমের ইউএসপি, কারণ এখান থেকে পুরো সিটির একটা ভিউ রয়েছে। আর এটা ওয়াশরুমটা মোটামুটি সেম আমাদের মতোই, তবে এখানে বাথটাব রয়েছে, যেটা আমাদের রুমে নেই। তোমাদেরকে একটু ট্যারিফের আইডিয়া দিই, মানে শুনলে অবাক হয়ে যাবে। এইরকম স্ট্যান্ডার্ডের একটা রুম এইরকম প্রাইম লোকেশনে আমাদের রুমটা পড়েছিল হচ্ছে ওই 2500 টাকার মতো, আর এই রুমটা আমরা অফারে পেয়েছিলাম ওই 3200 টাকার মতো ব্রেকফাস্ট নিয়ে। এখানে আমরা 1 রাতি ছিলাম। এরপরে আমরা যাব হচ্ছে পরের দিনকে হ্যালং বে ক্রুজ করতে, আর তারপর এখান থেকে হানয় থেকে বেরিয়ে যাব। লাস্টে অবশ্যই আরেক রাত হানয়তে থাকবো, তবে এই হোটেলটাতে আমরা 1 রাত রয়েছি। রুমের ক্যাটাগরিটা কিন্তু অসম্ভব ভালো। আর এই যে হচ্ছে ওয়াশরুমটা, এখানে একটা এক্সট্রা বাথটাব রয়েছে, তো তোমরা ফ্যামিলি রুমটাও চাইলে কনসিডার করতে পারো। আমরা একটুখানি ফ্রেশন আপ হয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়েই এইবার বেরিয়ে পড়েছি আমাদের লাঞ্চ করার জন্য। তো এখন যে ক্যাফেটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম আগে থেকেই, সেখানের উদ্দেশ্যে যাব। আমরা দেখছি যে এখান থেকে মোটামুটি কতটা ডিস্টেন্সে আছে। আর এটা কিন্তু একটা থিমড ক্যাফে, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ, যেটা আর কিছুক্ষণ বাদেই তোমাদেরকে দেখাবো। এখন আমরা এই স্ট্রিটটা ধরে একটু হাঁটছি। খুবই হ্যাপেনিং, হানয় খুবই হ্যাপেনিং। তোমরা যদি আসো এখানে একদমই বোর হবে না। আমরা এখান দিয়ে এখন ক্যাফেটায় যাব, লাঞ্চ সারবো, তারপরে এখানে যে লেকসগুলো রয়েছে আর এই শহরটাকে সন্ধেবেলাও কীরকম লাগে, চার্চ আছে, সেগুলো সব কিছু এখন আমরা ঘুরে ঘুরে দেখব। তবে আমাদের এই হোটেলের এরিয়াটা দেখো, বেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি। কি কি স্পা আছে, রাতে কোথায় স্পা করানো যায়, সেগুলো সমস্ত কিছু প্ল্যানিং করতে করতে এখন আমরা এগিয়ে চলেছি। No. Thank you. খুবই লাইভলি একটা সিটি, আর অনেকটা তোমরা ইন্ডিয়ার সাথে বেশ কিছু সিমিলারিটিস পাবে। এখানে প্রচুর রাস্তাতে প্রচুর রকমের গাড়ি, আর একটা মজার জিনিস হচ্ছে ট্রাফিক সিগন্যাল মোটেই কেউ কোনো রকম ফলো করে না, সবাই যে যার মতো চলে। আর তার মাঝখান দিয়েই এই রোডটাকে ক্রস হতে হবে। এটা আমরা পুরো ভিয়েতনামেই এসে থেকে এইভাবেই রোড ক্রস করেছি, যেটা খুবই মজার আর ইউনিক। অসম্ভব খিদে পেয়েছে আমাদেরকে, বিকজ আজ রাত্রিবেলাও সেরকম কিছু খাওয়া হয়নি, ট্রেনে ছিলাম। আর ব্রেকফাস্টও আজকে একদমই সেরম কিছু করা হয়নি। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছি এখন এই অলওয়েজ ক্যাফেটায়। এটা কিন্তু একদম একটা হ্যারি পটার থিমড ক্যাফে। ইভেন মেনু কার্ড, পুরো অ্যাম্বিয়েন্স, সব কিছু হ্যারি পটার থিমে। তোমাদের সাথে যাদের চাইল্ড আছে আর যারা হ্যারি পটারের ফ্যান, তাদের জন্য কিন্তু এই ক্যাফেটা একদম একটা মাস্ট ভিজিট। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে এই ক্যাফেটার লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার। এখানে প্রচুর রকম সুভিনিয়ার্স আছে যেগুলো তোমরা পারচেস করতে পারো। আর এটা ছাড়াও প্রচুর রকমের আর্টিফ্যাক্টস রাখা রয়েছে, যেগুলো পরে পরে সুন্দর ছবি তুলতে পারো একদম হ্যারি পটারের থিমে। সিম্বা এখানে এসে প্রায় হারিয়েই গেছিলো। হ্যারি পটার ওর খুব ফেভারিট একটা ক্যারেক্টার। আমি যদিও অতটা দেখি না, তবে যারা এটা দেখে তাদের জন্য খুব ভালো লাগবে। আমি দেখি না, তাতেই আমার এই থিমটা বেশ একটা ম্যাজিক্যাল ভাইবস দিচ্ছিল। দেখতে পাচ্ছ কীরকম লাইটিং থেকে শুরু করে সব কিছুই
পুরো অ্যাম্বিয়েন্সটাই হচ্ছে একদম সেই হ্যারি পটার মুভিতে যেরকম আমরা দেখেছি সেই রকমই, সব পেইন্টিংস সব কিছু সেই রকমই লাগানো। আমি যেহেতু ক্যারেক্টারগুলো খুব একটা চিনি না, তাই তোমাদেরকে নামগুলো বলছি না, পাছে কিছু একটা ভুল বলে ফেলি। তোমরা যারা যারা হ্যারি পটার ফ্যান আছো আর এই ভিডিওটা দেখছো, তারা জানিও যে এই ক্যাফেটা তোমাদেরকে কেমন লাগলো। খাবারের নামগুলো ইভেন প্রত্যেকটা ওই হ্যারি পটারের মুভি থেকেই কিছু নাম নিয়ে নিয়ে করা, যেগুলো সিম্বা খুব ভালো করে বুঝতে পারছে আর বলতে পারছে। খুব মজা পেয়েছে ও, আর আমরা এসেওছি ক্যাফেটাতে ওরই জন্য। চলতে থাকো, ওরা নিজেই দেখে ই করে দেবে। লাঞ্চ সেরে এখন আমরা চলে এসেছি হোয়ান কিয়েম লেকের ধারে। এখানটায় বিকেলবেলাটা কিছুটা টাইম আমরা স্পেন্ড করব। এটা কিন্তু হানয়ের একটা খুব ফেমাস স্পট। মোটামুটি সব যতই ট্যুর হয় এটা একটা উল্লেখ্য সাইট সিইং। তো তোমরা যদি আসছো, এই অ্যাম্বিয়েন্সটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টিকিটের দাম হচ্ছে 50,000 ভিয়েতনামিজ ডং, 50,000 ভিয়েতনামিজ ডং। তবে বাচ্চার কোনো রকম চার্জেস আমাদের পে করতে হয়নি। তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে ঘুরে দেখি ভিয়েতনাম হ্যানয় শহরের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক একটি জায়গা। এই লেকটার নাম যেরকম আগেই বললাম, আরও একবার বলি, হোয়ান কিয়েম লেক। এই লেকটা কিন্তু শুধু একটা জলাশয় নয়, এর ভেতরে আছে ইতিহাস, কল্পকাহিনী আর হ্যানয়ের মানুষদের প্রচুর আবেগ। এই হোয়ান কিয়েম লেকের শব্দটার মানে কি? মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া তলোয়ারের লেক। শোনা যায় 15 শতকে লেলয় নামের এক ভিয়েতনামি নেতা চায়না দখলদারের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। একদিন তিনি পান এক জাদুকরি তলোয়ার, যেটা তাকে শক্তি দেয় যুদ্ধ জেতার। যুদ্ধ শেষে একদিন তিনি নৌকায় করে এই লেকে ঘুরছিলেন। হঠাৎ করেই পানির নিচ থেকে এক বিশাল সোনালি কচ্ছপ ভেসে ওঠে আর তার হাত থেকে তলোয়ারটি নিয়ে আবার জলের নিচে চলে যায়। লেলয় তখন বুঝতে পারে এই তরোয়াল আসলে নিজের ছিল না, তার নিজের ছিল না, সেটি ছিল ভগবানের কাছ থেকে পাওয়া, যেটি সে যুদ্ধের জন্য ব্যবহার করেছিলেন। আর এখন সেই তলোয়ার প্রকৃতির কাছেই ফেরত চলে গেল। এই গল্পটা অনুযায়ী এই লেকটার নাম রাখা হয়েছিল হোয়ান কিয়েম লেক, অর্থাৎ ফিরিয়ে দেওয়া তলোয়ারের হ্রদ। এই লেক শুধু কিন্তু ইতিহাসই নয়, আজকের দিনে হ্যানয় শহরের এক গুরুত্বপূর্ণ বিনোদনের জায়গাও। সকালবেলা থেকেই এখানে আপনি দেখতে পাবেন অনেক মানুষ, কেউ হাঁটছে, কেউ ব্যায়াম করছে, কেউ বা তাইচি করছে। চারপাশে গাছের ছায়া, ঠান্ডা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে পরিবেশটা একদম ভীষণ শান্ত আর স্নিগ্ধ। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে, আর সেখানে দাঁড়িয়ে আছে তুই টাওয়ার, যেটা সবাই কচ্ছপ টাওয়ার নামেই চেনে। রাতে এই টাওয়ারটি আলোকসজ্জায় একেবারে জাদুর মতো দেখতে লাগে। লেকের এক পাশে আছে নগকসন মন্দির, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে ক্লিপিংয়ে দেখালাম। এটি কিন্তু ভিয়েতনামি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এই মন্দিরে যেতে হলে আপনাকে পার হতে হবে সুন্দর একটা লাল কাঠের ব্রিজ, যেটা আমরা ক্রস করে অলরেডি এলাম। এই ব্রিজটার নাম হচ্ছে হুক ব্রিজ। এটা এতটাই সুন্দর যে অনেক
পর্যটক এই ব্রিজেই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। আমরাও এখানে বেশ কিছু ছবি তুলেছি। হোয়ান কিয়েম লেক কিন্তু হ্যানয় শহরে শুধু একটা পর্যটন কেন্দ্র বা এটা শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এখানকার যারা লোকাল মানুষ হ্যানয়ের তাদের জন্য এটার সাথে খুব হিস্ট্রি, গর্ব আর ভালোবাসার একটা প্রতীক। আপনি যদি কখনো হ্যানয় শহরে যান তাহলে এই লেক না দেখে ফেরা মানেই হলো ভিয়েতনামের একটা বড় ট্যুর মিস করে ফেলা। এখন এখানে এই যে কচ্ছপের গল্পটা আমি বললাম তার প্রতীকী হিসেবে এই কচ্ছপেরও একখানা এখানে স্ট্যাচু বানানো রয়েছে, সেটা আমি এখানটায় ক্যাপচার করেছি আপনাদের সকলের জন্য। হ্যানয় আসলে এটা কিন্তু ডেফিনেটলি মিস করবেন না। সকাল হোক, ভোরবেলা, বিকেলবেলা কিংবা রাত, যে কোনো সময়ই আপনি এখানে আসতে পারেন। আমি কথা দিচ্ছি এই হোয়ান কিয়েম লেক সবসময়ই আপনাকে নিজের রূপে মোহিত করবে। ভিয়েতনাম আসবো আর ভিয়েতনামিজ কফি ট্রাই করব না, সেটা কিন্তু খুবই বোকামির কাজ হবে। তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। এটা একদম খুব পুরনো আর খুব ফেমাস, মানে ইনস্টাগ্রাম আর আপনি যদি গুগল সার্চও করেন এই ক্যাফেটা আপনি ডিটেলস পেয়ে যাবেন। এটা হচ্ছে নোট ক্যাফে। এখানে আপনি দেওয়ালটা অ্যাকচুয়ালি কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না, দেওয়ালে প্রচুর এরকম স্টিকার নোটস লাগানো রয়েছে আর রাস্তার প্যাসেজটা অসম্ভব সরু, মানে কোনো রকম এই দিকটাতে রেলিংও নেই, তাই একদম ছোট বাচ্চা নিয়ে আসলে একটু সাবধানে। কিন্তু এইটাই এখানকার আরেকটা মানে কফি লাভার্সদের জন্য এখানে একবার ঢু মেরে যেতেই পারেন। আমরা এখানে এসেছিলাম নোট ক্যাফেতে ওই সন্ধেবেলার কফিটা খাওয়ার জন্য। এগ কফি ট্রাই করতে হবে, কোকোনাট কফি, এগুলো সব এখানকার খুব ফেমাস কফির প্রিপারেশন, তো সেগুলোই ট্রাই করব বলে। আর এটা বেশ ইউনিক, সিলিংয়ের হাইটটা খুবই কম, মাথা প্রায় লেগে যাবে, ছোট করে নিচু হয়ে কোনো রকমে ঢুকেছি। আর চতুর্দিকে প্রচুর প্রচুর মানুষের বিভিন্ন দেশ থেকে, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছে, তারা এরকম নোটস নিজেদের লাভড ওয়ানকে বা এই ক্যাফের জন্য, ভিয়েতনামের জন্য, যার যেরকম মনে হয়েছে সেরকম এরকম নোটগুলো দিয়ে গেছে। আমাদের এখানে এখন কফি চলে এসেছে। এটা কোকোনাট কফি, কোল্ড কফি, আর দীপক খাচ্ছে হচ্ছে এগ কফি। খেয়ে বল কেমন। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি এগ কফি। কাঁচা এগ দিয়ে দিয়েছে। কাঁচা এগ, কোকোনাটটা খেয়ে বল। কোনটা বেশি ভালো? অবভিয়াসলি কোকোনাটটা বেশি ভালো লাগছে আমাদের। নোট ক্যাফে থেকে বেরোতেই হ্যানয় শহরটাতে এরকম সন্ধে নেমে এসেছে। আর হ্যানয়ের এই ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে দিয়ে হেঁটে আসলেই চোখে পড়বে এই চার্চটি। এর নাম হচ্ছে সেন্ট জোসেফ চার্চ। 1886 খ্রিস্টাব্দে এই চার্চটি ফরাসিরা প্রথম এই ক্যাথলিক গির্জাটা তৈরি করেছিল। এর স্থাপত্যে প্রচুর ইউরোপীয় গ্যাথিক স্টাইলের প্রভাব, তাই আপনারা দেখতেই পাবে। অনেকটা প্যারিসের নটরডাম গির্জার মতোই, দুটি উঁচু টাওয়ার, বিশাল লোহার দরজা আর রঙিন কাচের জানলাগুলো চার্চটিকে আরও বেশ রাজকীয় একটা লুক দিয়েছে। খুব সুন্দর রাত্রিবেলা লাগছিল। চার্চের ভেতরটা ঠিক যেমন শান্ত, বাইরের পরিবেশটাও খুবই প্রাণবন্ত। সামনে একটা ছোট্ট স্কোয়ার রয়েছে
যেখানে আপনি দেখতে পাবেন বেশ কয়েকজন বসে কফি খাচ্ছে, গল্প করছে, কেউ আবার আমাদের মতো চার্চের ছবি তুলছে। বিশ্বাস হোক বা না হোক, এরকম একটা ব্যস্ত শহরের মাঝেও এই জায়গায় দাঁড়ালে মনে হবে যেন সময়টা একটু ধীরেই চলছে। দিনের আলোতেও এই চার্চটা ভিজিট করতে পারেন, আর রাত্রে এই ঝলমল মানে একদম যে একটা ব্লিঙ্কিং রূপ, সেটাও কিন্তু আপনাদের মুগ্ধ করবে। আমাদের আজকের দিনটা খুবই হেক্টিক গেছে, আমরা প্রচুর অ্যাক্টিভিটি করেছি, একটুও রেস্ট নিইনি, কারণ যেহেতু একটাই রাত, তাই জন্য চেষ্টা করেছি যতটা কভার করে নেওয়া যায়। এখন আমরা চলে এসেছি এখানে রাইস রোল দিয়ে আমরা বেশ কিছু ভিয়েতনামিজ ডিশ অর্ডার করেছি ডিনারের জন্য। এখন এটা একদম আমাদের হোটেলের অপোজিটেই, আর ডিনার করে আজকের দিনটা আমরা এখানেই এন্ড করব। আজকে পুরো আমাদের মনে হচ্ছে ফুড ট্যুর ছিল, খেয়েই যাচ্ছি। ইয়ামি সিম্বা, ভীষণ ইয়ামি। ওয়াও। দীপক এখানে অনেকক্ষণ ধরে এই রোলটা প্রিপেয়ার করেই চলেছে। কালকে সকালবেলায় আমাদের খুব আর্লি মর্নিং পিক আপ রয়েছে, আমরা যাব হচ্ছে হালং বেতে, আর নেক্সট ডে ভ্লগে আপনাদের সঙ্গে হালং বের ক্রুজের সমস্ত ডিটেলস শেয়ার করব। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিন, যাতে আমাদের সমস্ত আপডেটস একদম অন টাইম আপনারা পেয়ে যান। দীপক তো এখানে খুব মন দিয়ে এই র্যাপটাকে বানাচ্ছে, তাই জন্য ওর থেকে একবার জেনে নেব। তার আগে সবাই খুব ভালো থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে পরের ভ্লগে, আর সবাইকে শুভ বিজয়া আমাদের সবার তরফ থেকে। চলুন এবার ফাইনালি দীপকের থেকে, আমাদের ফুড ক্রিটিক থেকে জেনে নিই যে ওর এটা এক্স্যাক্টলি কীরকম লাগলো। কেমন? ভালো?